প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের নমুনা প্রশ্ন থেকে পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নং 3 নিয়ে। এই প্রশ্ন কিন্তু একদম 2 নং প্রশ্নের মতোই, অর্থাৎ এখানে তারিখ সহ এন্ট্রিগুলো দেওয়া আছে এবং সেই এন্ট্রিগুলো থেকে আমাদের বিভিন্ন সৃজনশীল প্রশ্ন করতে বলা হয়েছে। তাহলে এখানে প্রথমে আমরা চেষ্টা করব এই যে লেনদেনগুলো বা এন্ট্রিগুলো দেওয়া আছে, প্রথমে এই প্রত্যেকটা লেনদেন বা এন্ট্রির হিসাবগুলো আইডেন্টিফাই করে ফেলা। হিসাবগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারলে পরবর্তীতে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। সো এখানে দেখো 3 নং প্রশ্ন, এখানে একদম মার্চের 2 তারিখ থেকেই শুরু করা হয়েছে। এখানে মূলধন হিসাব নিয়ে কোনো কিছু বলা নেই, শুধুমাত্র লেনদেনগুলোই দেওয়া আছে। আচ্ছা, তো এখানে মার্চের 2 তারিখে বলছে 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লাখ টাকা। এখানে 1000 ব্যাগটা হচ্ছে জাস্ট একটা সংখ্যা, যে সংখ্যা বা কোয়ান্টিটির পরিমাণ বলা হয়েছে, কত একক বিক্রি করা হয়েছে শুধু সেটা। এটা কিন্তু পরবর্তীতে আমাদের অঙ্ক করার সময় দরকার পড়বে না। শুধুমাত্র আমরা টাকার অ্যামাউন্টটা যদি দেখি, টোটাল আমাদের সিমেন্ট ক্রয় করা হয়েছে 4 লক্ষ টাকা। আচ্ছা, এখানে যেহেতু সিমেন্ট নিয়ে বলছে, আমরা তাহলে একটু খেয়াল রাখি আমাদের এখানে যে এন্ট্রিগুলো দেওয়া আছে বা লেনদেনগুলো দেওয়া আছে প্রত্যেকটাই একটা স্টিলের বিজনেস, অর্থাৎ যারা সিমেন্ট, স্টিল, রড এগুলো যারা বিক্রি করে তাদের বিজনেস নিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এই বিজনেসের জন্য মেইন যে পণ্য বা যে পণ্য নিয়ে এরা বিজনেস করে সেটা হচ্ছে সিমেন্ট, রড, বালু, এই টাইপের, অর্থাৎ একটা বাড়ি বানাতে যে যে জিনিসগুলো লাগে প্রত্যেকটা জিনিস নিয়ে এরা বিজনেসটা করছে। এরপর বলছে মার্চের 6 তারিখ রড আর সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয়, অর্থাৎ এই যে রড বা হচ্ছে সিমেন্টগুলো মাপার জন্য যে স্কেলটা দরকার হয় সেই স্কেলটা এখানে ক্রয় করা হয়েছে 40,000 টাকা। 9 তারিখে বলছে পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি 2 লক্ষ টাকা। 15 তারিখ ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে 1,50,000 টাকা। 18 রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয়। দেখো এখানেও কিন্তু সেম 200 ব্যাগ, এটা হচ্ছে জাস্ট পরিমাণটা, অর্থাৎ কতটুকু পরিমাণ বিক্রি করা হয়েছে সেই পরিমাণটার কথা বলা হয়েছে। মেইন টাকার অঙ্ক হচ্ছে 1 লক্ষ টাকা। মার্চের 20 তারিখে বলছে 100 টন রড, এখানেও সেম 100 টন রড, এটা হচ্ছে পরিমাণ, রডের পরিমাণটাকে বোঝানো হয়েছে। আনার জন্য মেইনলি আমার ট্রাক ভাড়াটা প্রদান করতে হয়েছে 25,000 টাকা। 26 তারিখ রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত এলো। এই যে এখানে যে রেজা ট্রেডার্সের কাছে যেটা বিক্রি করা হয়েছিল তার মধ্যে থেকে 10 ব্যাগ সিমেন্ট ফেরত এসেছে। তাহলে এখানে 10 ব্যাগ, এখানে ছিল 200 ব্যাগ সিমেন্ট আমরা টোটাল বিক্রি করেছি, তার মধ্যে থেকে 10 ব্যাগ সিমেন্ট আবার ফেরত পাঠানো হয়েছে। 28 তারিখে বলছে রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয় করা হয়েছে 2,20,000 টাকা। আচ্ছা, সবগুলো একবার দেখে নিলাম। এবার আমরা একদম ডিটেলসে যদি বলি কোন হিসাবটা বা কোন লেনদেনটার মধ্যে কি কি হিসাব আছে সেটা একটু আমরা দেখি। প্রথমে দেখতে পাচ্ছি আমরা সিমেন্ট ক্রয় করেছি 4 লক্ষ টাকা। এটা যেহেতু সিমেন্ট, রড এগুলোরই বিজনেস, তাহলে সিমেন্টটা হচ্ছে এখানে আমাদের রেগুলার পণ্য। যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে তাহলে আমরা বলতে পারি এখানে 2টা হিসাব, একটা হলো ক্রয় হিসাব এবং আরেকটা হলো নগদান হিসাব, কারণ নগদ টাকা দিয়েই কিন্তু এখানে আমাদের ক্রয়টা করতে হয়েছে। 6 তারিখে বলছে রড আর সিমেন্ট পরিমাপের জন্য একটা স্কেল ক্রয় করা হয়েছে। তো দেখো এটা কিন্তু আমাদের কোনো পণ্য নয়, এটা আমরা ক্রয় করেছি আমাদের সুবিধার জন্য, অর্থাৎ এই যে যেই পণ্যগুলো আমরা বিক্রি করব বা যে পণ্যগুলো আমরা কিনেছি সেই পণ্যগুলো মাপার জন্য আমাদের এই স্কেলটা ক্রয় করতে হয়েছে। তাহলে মাপার জন্য আমরা এটা স্কেলটা ক্রয় করেছি এবং পরবর্তীতে এটা কিন্তু আমাদের বিভিন্নভাবে সুবিধা দিবে। এটাকে আমরা বলতে পারি অফিস সরঞ্জাম হিসাব। এটা একটা সরঞ্জাম হিসেবে আমরা ব্যবহার করব, তাই এই স্কেলটাকে স্কেল হিসেবে না লিখে আমরা লিখতে পারি অফিস সরঞ্জাম হিসাব। তাহলে এখানে 2টা হিসাব প্রভাব ফেলছে, একটা হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব এবং আরেকটা হচ্ছে নগদান হিসাব।
এরপর চলে যাচ্ছি 9 তারিখ, বলছে পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি। পূর্বের পাওনা অর্থাৎ কোনো একটা প্রাপ্য হিসাবের নিকট থেকে আমাদের পাওনা ছিল বা পাওয়া বাকি ছিল, তার কাছ থেকে এখন আমরা চেকে পেয়েছি, চেকে টাকা পেয়েছি 2 লক্ষ টাকা। তাহলে দেখো চেকে যেহেতু টাকাটা পাচ্ছি, তাহলে ব্যাংক হিসাব এখানে জড়িত থাকবে। তাহলে এখানে দুইটা হিসাব কি হবে, একটা হবে ব্যাংক হিসাব কারণ ব্যাংকে আমার টাকাটা চলে এসেছে, এবং আরেকটা হবে প্রাপ্য হিসাব কারণ প্রাপ্য হিসাবের কাছ থেকেই কিন্তু আমরা টাকাটা পেয়েছি। 15 তারিখ ব্যাংক থেকে উত্তোলন। যেহেতু এখানে কোনো কিছুই বলা হয়নি ব্যক্তিগত প্রয়োজনে নাকি অফিসের প্রয়োজনে, আমরা এটা ধরে নিব যে অফিসের প্রয়োজনেই আমরা এখানে উত্তোলন করেছি। তাহলে যখন আমরা ব্যাংক থেকে উত্তোলন করি, দুইটা হিসাব এখানে প্রভাব ফেলে, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে ব্যাংক হিসাব। যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে এবং অফিসের প্রয়োজনে উত্তোলন করেছি, তাই অফিসের নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, তাই নগদান হিসাব, এবং ব্যাংকের টাকাটা কমে যাচ্ছে, তাই ব্যাংক হিসাব। এই দুইটা হিসাব এখানে প্রভাব ফেলবে। তারপর 18 তারিখে বলছে রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে বিক্রি করছি, বিক্রি করে আমাদের ইনকামটা হচ্ছে বা আয় হচ্ছে। তাহলে এখানে দুইটা হিসাব আসবে, একটা হলো আমাদের বিক্রয় হিসাব যেটা হবে ক্রেডিটে, বিক্রয় করে তারপর আমরা ইনকামটা করছি, তাহলে বিক্রয় হিসাব, এবং আরেকটা হবে রেজা ট্রেডার্স হিসাব, অথবা তোমরা চাইলে প্রাপ্য হিসাবও লিখতে পারো। কেন এখানে প্রাপ্য হিসাব? আমরা খেয়াল রাখবো যখন কোনো একটা নাম উল্লেখ করা থাকবে এবং বলা হবে এই নামের বা এর কাছ থেকে বিক্রয়, এর কাছে ক্রয়, এই টাইপের যদি কোনো কিছু বলা থাকে, তখন আমরা ধরে নিই সেটা ধারে ক্রয় করা হয়েছে বা ধারে বিক্রয় করা হয়েছে। সেম ভাবে এখানে বলা হয়েছে রেজা ট্রেডার্সের নিকট বিক্রয়, তার মানে এখানে কোনো টাকা পয়সা লেনদেন হয়নি, সম্পূর্ণটা হয়েছে ধারে। যেহেতু এখানে ধারে হয়েছে, আমরা ধরে নিব এখানে রেজা ট্রেডার্স এ হচ্ছে আমাদের জন্য প্রাপ্য হিসাব বা দেনাদার। তাহলে এখানে দুইটা হিসাব আসবে, একটা হচ্ছে প্রাপ্য হিসাব এবং আরেকটা হলো বিক্রয় হিসাব। প্রাপ্য হিসাবে আমরা অবশ্যই নামটা ইউজ করব, আমরা ব্র্যাকেট দিয়ে এভাবে লিখে দিব রেজা ট্রেডার্স। তারপর দেখতে পাচ্ছি 20 নং প্রশ্ন, 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান 25,000 টাকা। দেখো রড আনার জন্য অর্থাৎ যে পণ্যটা আমরা ক্রয় করেছি, সেই পণ্যটা ক্রয় করার পর আমাদের অফিস পর্যন্ত নিয়ে আসার জন্য আমরা একটা পরিবহন খরচ করলাম, ট্রাক ভাড়া প্রদান করলাম। এটা কিন্তু ভাড়া হিসাব আমরা লিখবো না, ট্রাক ভাড়া যেহেতু দিয়েছি তার মানে এটা আমাদের পরিবহন বাবদ খরচ হয়েছে। তাহলে পরিবহন হিসাব একটা হবে এবং আরেকটা হবে নগদান হিসাব, কারণ নগদ টাকা দিয়েই কিন্তু আমরা এটা পরিশোধ করেছি। তারপর চলে যাচ্ছি 26 নং প্রশ্ন। এখানে বলা হয়েছে রেজা ট্রেডার্স থেকে 10 ব্যাগ সিমেন্ট ফেরত এলো, অর্থাৎ রেজা ট্রেডার্সের কাছে আমরা ধারে পণ্য বিক্রি করেছিলাম, এখন সেই রেজা ট্রেডার্স আবার আমাদের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ বিক্রয় ফেরত হয়েছে। যখন বিক্রয় ফেরত হয়, এটার জাবেদা দুইটা হিসাবকে প্রভাব ফেলে। একটা হচ্ছে বিক্রয় ফেরত হয়েছে, এটা একটা জাবেদা অর্থাৎ এটা একটা হিসাব, এবং আরেকটা হলো প্রাপ্য হিসাব, কারণ প্রাপ্য হিসাবের নিকট থেকেই কিন্তু আমাদের এই ফেরতটা এসেছে, এবং যখন ফেরতটা আসবে সেই পরিমাণ প্রাপ্য হিসাব কিন্তু আর থাকবে না, প্রাপ্য হিসাবটা কমে যাবে, তাই প্রাপ্য হিসাব হয়ে যাবে ক্রেডিট। তাহলে এখানে দুইটা হিসাব আমরা দেখতে পাচ্ছি, যখন বিক্রয় ফেরত হয়, বিক্রয় ফেরত হিসাব, এবং আরেকটা হলো প্রাপ্য হিসাব। তারপর সর্বশেষ এন্ট্রি বলা হচ্ছে রড এবং সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয়, একটা মোটর ভ্যান ক্রয় করা হয়েছে, যেটা তুমি পরবর্তীতে এই আনা নেওয়ার কাজগুলো করবে এবং ভবিষ্যতে এটা কন্টিনিউয়াসলি তোমাকে সুবিধা দিয়ে যাবে। তাই এটা অবশ্যই একটা সম্পদ, সম্পদগুলো সাধারণত আমরা সেই নামেই লিখতে পারি, যেমন এখানে আমরা লিখতে পারি মোটর ভ্যান হিসাব, মোটর ভ্যান হিসাব। এটা দেখো এটা আসবাবপত্রের মধ্যেও পড়ছে না, যন্ত্রপাতির মধ্যেও পড়ছে না,
আবার এটাকে আমরা অফিস সরঞ্জামের মধ্যেও সরাসরি ফেলতে পারি না, তাই আমরা এটাকে বেটার মোটর ভ্যান হিসাব নামেই লিখব, কারণ এটা একটা সম্পদ, সম্পদগুলোকে সেই নামেই লেখা যায়। তাহলে মোটর ভ্যান হিসাব এটা একটা, এবং আরেকটা আসবে নগদান হিসাব, কারণ নগদ টাকা দিয়েই কিন্তু তুমি এইখানে ক্রয় করেছো, তাহলে মোটর ভ্যান হিসাব এবং আরেকটা হলো নগদান হিসাব। তাহলে দেখো প্রথমেই কিন্তু আমরা প্রত্যেকটা হিসাব সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা চলে যাব আমাদের প্রশ্নের মধ্যে। প্রথমে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। টোটাল ব্যয় হিসাবের পরিমাণ আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু অলরেডি আমরা প্রত্যেকটাই দেখেছি, কোনটা কোনটা ব্যয় সেটাও আমরা দেখেছি। আমরা তাহলে একটু দেখি। দেখো প্রথমে আমরা এই যে সিমেন্ট ক্রয় করেছি, আমাদের মেইন পণ্য যখন আমরা ক্রয় করি সেটা অবশ্যই আমাদের জন্য এক ধরনের ব্যয়। তাহলে সিমেন্ট ক্রয় এটা আমাদের জন্য এক ধরনের ব্যয়। এবং তারপর আরও একটা জিনিস আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পরিবহন বাবদ আমরা একটা খরচ করেছিলাম। পরিবহন বাবদ আমরা 25,000 টাকা ভাড়া প্রদান করেছিলাম, ট্রাক ভাড়া প্রদান। তাহলে দেখো এখানে ট্রাক ভাড়া প্রদান এটাও কিন্তু আমাদের জন্য এক ধরনের ব্যয়, এবং এই দুইটা ব্যয় ছাড়া বাকি কোনোটাই কিন্তু ব্যয় নেই। এখানে সম্পদ আছে, তারপর দায় আছে, প্রত্যেকটাই আছে, শুধুমাত্র ব্যয় নেই। ব্যয় তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্চের 2 যেটা কিনা সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা, এবং মার্চের 20 যেটা কিনা ট্রাক ভাড়া প্রদান করেছি 25,000 টাকা। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কি হবে। প্রথমে মার্চের 2 সিমেন্ট ক্রয় 4 লাখ টাকা এবং ট্রাক ভাড়া প্রদান মার্চের 20 25,000। টোটাল যদি আমরা যোগ করে দিই আমাদের মোট ব্যয়ের পরিমাণ এখানে দাঁড়াচ্ছে 4,25,000 টাকা। এরপর চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলছে মার্চের 2 থেকে 15, অর্থাৎ এই 4টা হিসাব, মার্চের 2 থেকে 15 এই 4টা হিসাবের জন্য আমাদের হিসাবের শ্রেণী বিভাগ উল্লেখ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আচ্ছা দেখো এখানে একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে এই 4টা হিসাবের জন্য আমাদের প্রথমে হিসাবের শ্রেণী বিভাগ দেখাতে হবে, তারপর সেটার সাথে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা একটু প্রথমে ছকটা দেখে নিই, আমাদের ছকটা ঠিক কীরকম হবে। যেহেতু এখানে দুইটা বিষয় একসাথে বলা হয়েছে, আমরা এখানে টোটাল 5টা কলাম করব। 5টা কলাম কেন? আমাদের এখানে হিসাবের শ্রেণী প্লাস ডেবিট ও ক্রেডিট দুইটা একসাথে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা যেটা লিখব সেটা হচ্ছে তারিখ, কারণ প্রত্যেকটা হিসাবের ক্ষেত্রে তারিখ মাস্ট। তারিখের একটা কলাম, হিসাবগুলো লেখার জন্য একটা কলাম। যেহেতু এখানে হিসাবের শ্রেণীটা আগে বলা হয়েছে, আমরা হিসাবের শ্রেণীর জন্য একটা কলাম করব, তারপর ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য একটা কলাম করব। এবং যখন আমরা ডেবিট ক্রেডিটগুলো লিখি, ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় অবশ্যই আমাদের টাকার অ্যামাউন্টটা লিখতেই হয়, এটা মাস্ট। তাই টাকার অ্যামাউন্টগুলো লেখার জন্য আমরা একটা হিসাব করব বা একটা কলাম করব। তাহলে দেখো টোটাল 5টা কলাম আমাদের করতে হবে। এবার আমরা আমাদের প্রশ্নে চলে যাই। আমরা একটু দেখি যে কোনটা কোন হিসাব বা কোনটা কোন ডেবিট ক্রেডিট কোনটার মধ্যে পড়ে। আমাদের বলা হয়েছে 2 থেকে 15 পর্যন্ত করতে। আচ্ছা, তো প্রথমে আমরা 2 থেকে স্টার্ট করি। 2 নম্বরে বলা হয়েছে সিমেন্ট ক্রয় 4 লাখ টাকা। তাহলে এখানে আমি দুইটা হিসাবের কথা বলেছি, একটা হচ্ছে ক্রয় হিসাব এবং আরেকটা হচ্ছে নগদান হিসাব। তাহলে আমরা যদি মার্চের 2 তারিখের কথা বলি, মার্চের 2 এখানে হিসাবটা হবে ক্রয় হিসাব এবং আরেকটা হলো নগদান হিসাব। এবার আমরা যদি হিসাবের শ্রেণীটা করি, ক্রয় হিসাব এটা অবশ্যই ব্যয় এবং নগদান হিসাব এটা হবে সম্পদ। তারপর যদি আমরা ডেবিট ক্রেডিটের কথা বলি, যেহেতু ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাই অবশ্যই এটা হবে ডেবিট, এবং যেহেতু নগদান হিসাব কমে যাচ্ছে বা সম্পদ কমে যাচ্ছে তাই এটা হয়ে যাবে ক্রেডিট। তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট যেটাকে আমরা বলতে পারি ব্যয়, এবং নগদান হিসাব ক্রেডিট যেটা হয়ে যাচ্ছে সম্পদ। তারপর চলে যাই আমরা 6 তারিখ। 6 তারিখে বলছে নতুন স্কেল ক্রয়। এই যে নতুন স্কেল ক্রয় করেছি যেটা আমাদের রড বা সিমেন্ট মাপার জন্য ব্যবহৃত হবে, সেটাকে আমরা বলতে পারি অফিস সরঞ্জাম। তাহলে এখানে দুইটা হিসাব, এখানে আমরা মার্চের 6 তারিখ করছি, দুইটা হিসাব, একটা হলো
অফিস সরঞ্জাম হিসাব এবং আরেকটা হলো নগদান হিসাব। তাহলে দেখো দুইটাই কিন্তু আমাদের জন্য সম্পদ। অফিস সরঞ্জাম এটা অফকোর্স একটা সম্পদ এবং নগদান হিসাব সম্পদ, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে দেখো অফিস সরঞ্জাম যখন ক্রয় করছি আমাদের সম্পদের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, তাই সেটা হয়ে যাবে ডেবিট। এবং নগদ টাকা দিয়ে যেহেতু অফিস সরঞ্জামটা ক্রয় করলাম তাই নগদ টাকাটা কমে যাচ্ছে, তাই এখানে নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট। তারপর চলে যাই 9 নং প্রশ্নে। 9 নং প্রশ্নে বলা হয়েছে পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি 2 লক্ষ টাকা। পূর্বের পাওনা বাবদ অর্থাৎ পূর্বে পাওনা ছিল এখন তার কাছ থেকে পেলাম, পূর্বের পাওনা ছিল এখন তার কাছ থেকে আমরা টাকাটা পেয়েছি, অর্থাৎ কোন একটা প্রাপ্য হিসাব ছিল সেই প্রাপ্য হিসাবের কাছ থেকে এখন আমরা টাকা পেলাম। তাহলে দেখো এটার জন্য আমাদের জাবেদাটা কি হবে, আমরা করছি মার্চের 9 তারিখ। যেহেতু পূর্বের পাওনা বাবদ পেয়েছি, এখানে আমরা চেক পেয়েছি, তাই অবশ্যই হয়ে যাবে ব্যাংক হিসাব ডেবিট। যেহেতু চেক পেয়েছি তাই ব্যাংক হিসাব ডেবিট এবং আরেকটা হলো প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব এটা অবশ্যই আমাদের জন্য একটা সম্পদ এবং প্রাপ্য হিসাব এটাও কিন্তু সম্পদ। যেহেতু ব্যাংক হিসাব বৃদ্ধি পাচ্ছে, নগদে আমরা চেকের মাধ্যমে আমরা টাকাটা পাচ্ছি, তাই অবশ্যই ব্যাংক হিসাব বৃদ্ধি পেল বা সম্পদ বৃদ্ধি পেল, তাই এখানে হয়ে যাবে ডেবিট। এবং যেহেতু প্রাপ্য হিসাবটা কমে গেল, প্রাপ্য হিসাব কমে যাওয়ার কারণেই কিন্তু আমরা টাকাটা পেয়েছি, তাহলে সম্পদ কমে যাচ্ছে তাই এখানে হয়ে যাবে ক্রেডিট। তারপর চলে যাচ্ছি 15 নং প্রশ্নে। 15 নং এন্ট্রিটার মধ্যে এখানে বলছে ব্যাংক থেকে উত্তোলন 1,50,000 টাকা। বলেছিলাম এটা আমরা ধরে নিব এখানে অফিসের জন্য আমরা উত্তোলন করেছি। যখন আমরা ব্যাংক থেকে অফিসের জন্য উত্তোলন করি তখন দুইটা হিসাব এখানে প্রভাব ফেলে, একটা হলো নগদান হিসাব এবং আরেকটা হলো ব্যাংক হিসাব। তাহলে নগদান হিসাব এটা হবে ডেবিট এবং ব্যাংক হিসাব হবে ক্রেডিট। দুইটাই আমাদের জন্য সম্পদ, আমরা অলরেডি এটা জানি, লিখে ফেলবো দুইটাই সম্পদ। এবার দেখো নগদান হিসাব ডেবিট কেন হলো, যখন আমরা ব্যাংক থেকে উত্তোলন করলাম, উত্তোলন করে তো নগদ টাকাই আমাদের হাতে আসলো, নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পেল, তাই নগদ টাকা বৃদ্ধি পাওয়ার জন্য নগদান হিসাব হবে ডেবিট এবং ব্যাংক থেকে সেটা কমে গেছে, ব্যাংক থেকে কমে গেছে বিধায় আমরা নগদ টাকা হাতে পেয়েছি, তাহলে ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট। তাহলে দেখো এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্ন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গ নাম্বার প্রশ্নে। এবার গ নাম্বার প্রশ্নে বলছে 18 থেকে 28 অর্থাৎ এই নিচের যে 4টা এন্ট্রি আছে এই 4টা এন্ট্রির জন্য আমাদের এখন কাজ করতে হবে। তাহলে দেখো এখানে কি কি কাজ করতে বলা হয়েছে, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। যখন কারণ সহ উল্লেখ করে বলা থাকবে অবশ্যই তোমার শেষের দিকে একটা কলাম রাখতে হবে যেখানে তুমি কারণগুলো উল্লেখ করবে। তাহলে আমরা প্রথমে একটু ছকটা দেখে নেই, এখানে আমাদের ছকটা ঠিক কীরকম হবে। দেখো এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি 5টা কলাম। 5টা কলাম কেন, প্রথমে তারিখের জন্য একটা কলাম, তারপর হিসাবগুলো লেখার জন্য একটা কলাম, যেহেতু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হয়েছে ডেবিট ক্রেডিট লেখার জন্য একটা কলাম, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বললে অবশ্যই আমাদের টাকার জন্য একটা কলাম রাখতে হবে এবং এখানে আমাদের কোশ্চেনের মধ্যে স্পষ্টভাবে বলাই হয়েছে কারণ সহ করতে, তাই কারণ লেখার জন্য আমরা একটা কলাম রেখেছি। তাহলে টোটাল 5টা কলাম আমাদের এখানে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা এবার চলে যাই আমাদের মূল প্রশ্নের মধ্যে এবং প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে ডেবিট ক্রেডিট নির্ণয় করব। আচ্ছা, এখানে আমাদের 18 থেকে 28 পর্যন্ত করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা 18 থেকে শুরু করছি। 18 নম্বর এন্ট্রিটার মধ্যে বলা হয়েছে রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয়। আমরা এখানে বিক্রয় করেছি, বিক্রয় করলে নর্মালি আমাদের বিক্রয় হিসাব একটা তো হবেই, কিন্তু এখানে বলা হয়েছে রেজা ট্রেডার্সের নিকট, অর্থাৎ এখানে আমরা বাকিতে বিক্রি করেছি। তাহলে বাকিতে বিক্রি করলে আমরা করছি মার্চের 18 তারিখ। বাকিতে যখন আমরা বিক্রি করি সেখানে একটা প্রাপ্য হিসাব চলে আসে, তাহলে আমরা লিখব কিভাবে, প্রাপ্য হিসাব রেজা।
এবং এটা যদি আমরা ডেবিট ক্রেডিট করতে চাই তাহলে এটা হবে ডেবিট। এটার কারণ হচ্ছে এখানে আমাদের সম্পদ বৃদ্ধি পেল। সম্পদ বৃদ্ধি পেল। কিভাবে সম্পদ বৃদ্ধি পেল? প্রাপ্য হিসাবের পরিমাণটা এখানে বেড়ে যাচ্ছে, তাই প্রাপ্য হিসাব যেহেতু সম্পদ, এখানে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আরেকটা হবে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব হয়ে যাবে ক্রেডিট। এখানে ক্রেডিট হওয়ার কারণ আয় বৃদ্ধি পেয়েছে, এখানে আয়ের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এরপর আমরা চলে যাই 20 নং এন্ট্রিটার মধ্যে। 20-এ বলছে ট্রাক ভাড়া প্রদান 25,000 টাকা। এই যে ট্রাক ভাড়া প্রদান করছি, এটা এক ধরনের পরিবহন খরচ আমরা বলতে পারি। তাহলে পরিবহন খরচ এটা অবশ্যই ব্যয়। তাহলে আমরা এখানে লিখব মার্চ 20 পরিবহন খরচ হিসাব। পরিবহন খরচ হিসাব, যেহেতু এটা একটা ব্যয় এবং ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, তাই অবশ্যই এটা হবে ডেবিট। এবং ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আমরা কারণ হিসেবে লিখব ব্যয় বৃদ্ধি। তাহলে দেখো পরিবহন খরচটা যখন আমরা করেছি, আমরা কিন্তু নগদ টাকা পরিশোধ করেই এটা করেছি। তাহলে নগদান হিসাব এটা হয়ে যাবে ক্রেডিট, কারণ এখানে নগদ টাকার পরিমাণ বা সম্পদ হ্রাস পেয়েছে। এখানে কারণ হিসেবে আমরা লিখব সম্পদ হ্রাস। তারপর চলে যাচ্ছি 26 নং এন্ট্রিটাতে। 26-এ বলছে রেজা ট্রেডার্স থেকে 10 ব্যাগ সিমেন্ট ফেরত এলো। এই যে দেখো, এখানে আমরা 200 ব্যাগ বিক্রি করেছিলাম, 200 ব্যাগের দাম ছিল 1 লক্ষ টাকা। এখন আমরা তার মধ্যে থেকে 10 ব্যাগ সিমেন্ট ফেরত পেয়েছি, তার মানে বিক্রয় ফেরত এসেছে। বিক্রয় ফেরত আসলে আমাদের জাবেদা হয় বিক্রয় ফেরত হিসাব। বিক্রয় ফেরত হিসাব এবং আরেকটা হয় প্রাপ্য হিসাব। এখন দেখো এখানে প্রাপ্য হিসাবটা স্পেসিফিক্যালি আমরা জানি, সেটা হচ্ছে রেজা ট্রেডার্স। তাহলে অবশ্যই আমরা ব্র্যাকেটে রেজা ট্রেডার্স লিখব। বিক্রয় ফেরত হিসাব এটা সবসময় ডেবিট হয়। বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত সবসময় ডেবিট হবে, এটা আমরা মনে রাখবো। বিক্রয় ফেরত হচ্ছে বিক্রয়ের উল্টা। তাহলে বিক্রয় ফেরত যেহেতু করেছি তাহলে এখানে হয়ে যাবে ডেবিট। এটার কারণ আমরা লিখতে পারি আয় হ্রাস, কারণ এখানে বিক্রয়ের পরিমাণটা কমে গেছে। বিক্রয়ের পরিমাণটা যেহেতু কমে গেছে, সো এটা আমরা বলতে পারি আয় হ্রাস, এবং আয় হ্রাস পেলে কিন্তু সেটা ডেবিট হয়ে যায়। তারপর প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাবটাও কিন্তু এখানে কমে যাচ্ছে, তাহলে এটার কারণ হিসেবে আমরা লিখব সম্পদ হ্রাস। এরপর চলে যাচ্ছি পরবর্তী এবং সর্বশেষ এন্ট্রি 28 নং এন্ট্রিতে বলছে রড ও সিমেন্ট আনানোর জন্য একটা মোটর ভ্যান ক্রয় করেছি। মোটর ভ্যান এটা আমাদের জন্য একটা সম্পদ, তাহলে আমরা এখানে জাবেদা হিসেবে লিখতে পারি মোটর ভ্যান হিসাব, কারণ এটা কিন্তু আমরা আসবাবপত্রের মধ্যেও ফেলতে পারি না, আবার যন্ত্রপাতির মধ্যেও ফেলতে পারি না। তাহলে এখানে আমরা এই নামটাই রাখতে পারি মোটর ভ্যান হিসাব। মোটর ভ্যান হিসাব এবং আরেকটা নগদান হিসাব, কারণ নগদ টাকা দিয়েই আমরা এটা ক্রয় করেছি। তাহলে দেখো মোটর ভ্যান নামক সম্পদটা বৃদ্ধি পাচ্ছে, তাই এটা হয়ে যাবে ডেবিট। এবং আমরা যদি কারণ লিখতে চাই, কারণে লিখব সম্পদ বৃদ্ধি পেয়েছে। এবং নগদান হিসাবটা এখানে কমে যাচ্ছে, কারণ নগদান হিসাব দিয়েই কিন্তু আমরা ক্রয় করেছি, তাই নগদান হিসাব ক্রেডিট। এখানে আমরা কারণ হিসেবে লিখব সম্পদ হ্রাস। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু প্রথমে দেখলাম মোট ব্যয়ের পরিমাণ, তারপর আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়গুলো দেখলাম স্পেসিফিক্যালি এক একটা বিষয়ের জন্য এক একভাবে। আশা করছি পুরো সৃজনশীল প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি, ডেবিট ক্রেডিটের জন্য আমরা কিভাবে ছক করব এবং কিভাবে পুরো সৃজনশীলটা অ্যান্সার করব। আশা করছি প্রত্যেককে আমি বুঝতে পেরেছি। সো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।